শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা চাষবাস তো করি, সেগুলো কিন্তু সব একটু আলাদা আলাদাভাবে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের আমরা চাষ করি। কখনো সবজি চাষ করি, কখনো ধান গম পাট করি, আবার কখনো কিছু ফলের চাষও করি। তো বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ভাবে আমরা চাষ করি, কিন্তু এই সব চাষকে যদি আমরা একটা জায়গার মধ্যে করতে পারি এবং শুধু চাষ নয়, এবং চাষের সঙ্গে যদি আমরা কিছু প্রাণী পালনও করতে পারি, তাহলে কেমন হয়? তো এই ধরনের এখন চাষবাসের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা কিন্তু অনেক ব্যাপকভাবে এসেছে। অনেকেই এই ধরনের চাষবাসের দিকে এগোচ্ছেন, যেটাকে আমরা বলে থাকি সমন্বিত চাষ বা ইন্টিগ্রেটেড ফার্মিং। এরকম অনেকেই করছেন, মানে একসঙ্গে সমস্ত ধরনের চাষবাসও করছেন, সঙ্গে হাঁস মুরগি পালনও করছেন, আবার মাছও পালন করছেন। তো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত চাষ আমরা কিভাবে করতে পারি, কেন করব, এই চাষ করে আমাদের কতটা লাভ হবে, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্ম ম্যানেজার ডক্টর কৃষ্ণেন্দু মণ্ডলকে। কৃষ্ণেন্দুবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। তো যে কথা বলছিলাম যে এখন অনেক জায়গায় আমরা শুনি যে ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত চাষ। প্রথমে একটু আমরা জেনে নিই যে এই সমন্বিত চাষ বলতে আমরা কি বুঝি। প্রথমেই ধন্যবাদ জানাবো আকাশবাণী মুর্শিদাবাদকে যে এত সুন্দর গুরুত্বপূর্ণ সময়োপযোগী একটা টপিককে তুলে ধরার জন্য চাষিদের কাছে। বর্তমান পরিস্থিতিতে এই সমন্বিত কৃষি ব্যবস্থা একটা খুব গুরুত্বপূর্ণ আঙ্গিক হতে চলেছে, কারণ আমরা প্রায়শই দেখে থাকি যে চাষি তার উৎপাদিত ফসলটা ফলানোর পরে ঠিকমতো লাভ পান না, কারণ তিনি একটা নির্দিষ্ট ফসলকেই চাষ করে আসছেন এবং বাজারে তার সাপ্লাইটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়, ফলে তিনি তার গুণগত মান বা দাবি হিসেবে তার দামটা তিনি পান না। সেই কারণেই এই আদর্শ কৃষি ব্যবস্থা বা সমন্বিত কৃষি ব্যবস্থার একটা প্রচলন বা আঙ্গিক বর্তমানে তুলে ধরা হচ্ছে। প্রথমেই জানতে হবে যে এই সমন্বিত কৃষি ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। সমন্বিত কৃষি ব্যবস্থা হচ্ছে এমন এক ধরনের কৃষি ব্যবস্থা যেখানে কৃষি এবং উদ্যান পালনের সাথে সাথে আমি মৎস্য চাষ, পশুপালন এবং হাঁস মুরগি প্রতিপালনও আমি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে করতে পারি। যার ফলস্বরূপ কী হবে, কোনো একটা খাতে যদি আমার লস কোনো কারণে হয়ে যায়, তাহলে অন্য খাত থেকে সেই লসটাকে কিন্তু আমি মেক আপ করতে পারবো। আরেকটা জিনিস থাকে যে এক খাতের বর্জ্য পদার্থ অন্য খাতের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে, যেটা আমরা ইংলিশে জন্মে বলে থাকি ওয়েস্ট টু ওয়েলথ। মানে একটা খাতের অর্থাৎ একটা উপাদানের বর্জ্য পদার্থ, যেটা আমি আগামীতে বলবো কীভাবে আমরা করবো, যে কিভাবে আমরা সেটাকে লাগাতে পারি। এর ফলে কি হচ্ছে, কোনো একটা খাতের বা কোনো একটা উপাদানের তার খরচটা কমে যাচ্ছে, কারণ সেটা আগামী মানে যেটা আমি আগে চাষ করেছিলাম সেই চাষের যে অবশিষ্টাংশটা পড়ে থাকছে সেটাই আমি পরবর্তী খাতের উপাদান হিসেবে কাজ করছি, এবং তাহলে খরচ কমে যাচ্ছে, অথচ আমার প্রোডাকশন যখন হচ্ছে আমি তার দাম সঠিক পেয়ে যাচ্ছি, ফলে আমার লাভটা বেশি হচ্ছে। পশ্চিমবঙ্গের যে আবহাওয়া এবং ক্ষুদ্র কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আঙ্গিক হচ্ছে এই ইন্টিগ্রেটেড বা সমন্বিত কৃষি ব্যবস্থা। এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, অর্থাৎ রিসোর্স রিসাইকেলিং। যেমন এক খাতের বর্জ্য, যেটা একটু আগে আমি বলছিলাম, যদি উদাহরণস্বরূপ আমরা ধরুন কোনো এক চাষি বন্ধু তার কিছুটা জমিতে তিনি একটা পুকুর চাষ করেছেন। সেই পুকুর চাষের সাথে সাথে তিনি মৎস্য চাষ করেছেন। পুকুর চাষের সাথে সাথে যদি আমরা সেই পুকুরের উপরে কিছুটা জায়গা জুড়ে ছোট্ট বাঁশের শেড করে দিতে পারি, সেখানে যদি কিছু মুরগি প্রতিপালন করতে পারি, এবং সেই মুরগির যে বৃষ্ঠাটা অর্থাৎ যে পায়খানাটা ডাইরেক্টলি যখন পুকুরের মধ্যে পড়বে, সেটা কিন্তু আমার মাছের ক্ষেত্রে তার খাদ্য উপাদান হিসেবে কাজ করবে। অর্থাৎ মাছকে যে আমরা দানা খাবার যেটা দিই সেটা প্রচুর কস্টলি, ফলে যখনই আমি সেটা ডাইরেক্টলি মানে মুরগির বৃষ্ঠাটা
পুকুরে পড়বে, আমার মাছের খাবার কিন্তু খাবারটা অনেকটাই হয়ে যাবে। আবার কি অন্যথায় কি হয়, সেই পায়খানাগুলো মানে বিষ্ঠাগুলো যখন পড়বে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করে পুকুরের মধ্যে, যে ফাইটোপ্ল্যাঙ্কটনটা আমার মাছগুলো খেয়ে কিন্তু বড় হবে। ফলে একটার এক্সক্রিটা অর্থাৎ বর্জ্য পদার্থ অন্য একটা মৎস্য চাষের ক্ষেত্রে তার ইনপুট হিসেবে কাজ করবে। 2 নম্বর হচ্ছে বৈচিত্র্যময় উপাদান অর্থাৎ ডাইভার্সিফাইড। যখন শুধুমাত্র আমি এগ্রিকালচার নিয়ে করছি, আমি শুধুমাত্র চাষবাস অর্থাৎ ফসল ফলানোর দিকে মাথায় রাখছি। যদি সবজি চাষ হয় সেখানে সবজি উৎপাদন করছি, যদি শস্য উৎপাদন হয় সেখানে আমি ধান, গম, সরিষা এগুলো উৎপাদন করছি এবং সেগুলো বাজারজাত করছি। যখনই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম করব সেখানে ডাইভার্সিফাইড থাকবে, শস্য চাষও থাকবে, পশুপালন করার ফলে আমি সেখানে দুধ এগুলো বিক্রি করতে পারবো। যদি পোলট্রি চাষ করি সেখানে আমি ডিম উৎপাদন করতে পারবো, মাছ চাষ করলে সেখানে আমি মাছ উৎপাদন করতে পারবো। ফলে কি হচ্ছে, সারা বছরই আমি কিন্তু কোনো না কোনো সময়ে অল্টারনেট ওয়েতে আমি রাউন্ড দ্য ইয়ারে আমি কিন্তু ইনকাম জেনারেট করতে পারছি একটা নির্দিষ্ট ফার্ম থেকে। কোনো সময় আমার জমিটা পড়ে থাকছে না। এবং যে পুকুরটা থাকছে সেই পুকুর পাড়েও তো আমরা পুকুর পাড়েও আমরা করতে পারি, সবজি লাগাতে পারি, বিভিন্ন ধরনের ফলের চারা লাগাতে পারি। এটা আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে। রাউন্ড দ্য ইয়ারে আমি সারা বছর ধরে একটা আয় পেলাম। 3 নম্বর হচ্ছে বাহ্যিক উপকরণে নির্ভরতা হ্রাস। মানে ধরুন যদি আমি শুধু মাছ চাষই করি তাহলে আমাকে মাছের খাবারের জন্য কিন্তু দানা খাবার দিতে হবে, বা যদি আমি মুরগি প্রতিপালন করি, ধরুন যারা পোলট্রি ফার্ম করে তাদেরকে মুরগির খাবারের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে। ঠিক সেরকমভাবে যদি আমি শুধু চাষবাসই করি আমাকে বাইরে থেকে রাসায়নিক সার, পেস্টিসাইডস কিন্তু দিতে হবে। যদি আমি সমন্বিত কৃষি ব্যবস্থা অবলম্বন করি তাহলে কিন্তু, যদি আমি গোপালন করে থাকি বা 2টো গরু পুষে রাখি, সেক্ষেত্রে কিন্তু তার যে গোবরটা হবে সেই গোবরটাও আমি সেখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার হিসেবে কিন্তু জমিতে ব্যবহার করতে পারবো। আবার যে গোমূত্রটা আমি পাবো সেই গোমূত্রটাও আমি স্প্রে করে ইনসেক্ট রিপিলেন্ট অর্থাৎ রোগ পোকার আক্রমণ থেকে আমি কিন্তু তার ফসলটাকে রক্ষা করতে পারবো। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রাকৃতিক চাষের ওপরে যতটা বেশি পরিমাণে জোর দেওয়া হচ্ছে এবং তার জন্য ন্যাশনাল মিশন ন্যাচারাল ফার্মিং এই সমস্ত প্রকল্প স্কিম আনা হয়েছে, তাহলে আমি রাসায়নিকের পরিমাণ কমাতে পারবো এবং জৈবিক বা অর্গানিক উপাদানের পরিমাণ বাড়িয়ে আমি চাষটাকে করতে পারবো। তার পরবর্তী পয়েন্ট আছে পরিবেশের স্থায়িত্ব। অর্থাৎ যখনই আমি রাসায়নিক বা বাইরের পদার্থ বা বাইরের ইনপুট আমি যখনই আমার এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম ব্যবহার করব, তত কিন্তু আমার পরিবেশের সঙ্গে তার সাস্টেনেবিলিটিটা হারিয়ে যেতে শুরু করবে, মাটি তার ডিক্রিজ করতে শুরু করবে, যে সমস্ত মাছগুলো আমরা খাবো তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিষক্রিয়া বা টক্সিসিটি সিমটমস আমাদের শরীরে প্রবেশ করবে। যদি আমি আমার ফার্মের উৎপাদিত পদার্থটাকেই দিয়ে আমি চাষটা করে থাকি সেক্ষেত্রে কিন্তু এর পার্সেন্টেজটা অনেকটাই কমে যাবে। 4 নম্বর আসছি কর্মসংস্থান সৃষ্টি অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন। যদি আমি কোনো মাত্র একটা ফসল চাষ করি সেখানে আমি এবং 2 জন শ্রমিককে দিয়ে আমি কিন্তু সেই কাজটা তুলে নিতে পারি, কিন্তু যখনই আমি একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম করব আমি তো সব বিষয়ে নাও জানতে পারি। সেক্ষেত্রে আমি যখন ফার্মিং সিস্টেম করছি আমি সেখানে পোলট্রি পালন বা মুরগিগুলোকে প্রতিপালনের জন্য একজনকে রাখতে পারি, আমি যে মাছ চাষ করছি সেই মাছ চাষ দেখাশোনা করার জন্য একজনকে রাখতে পারি। ফলে একটা ইনকাম জেনারেশন কিন্তু একটা ইন্টিগ্রেটেড ফার্ম থেকে অনায়াসে আমরা সহজে চলে আসতে পারবে। 3 নম্বর আসছি, একটা ধরুন ইন্টিগ্রেটেড ফার্ম আমি করতে চাইছি, অনেক সময় চাষিদের মনে হয়, সেক্ষেত্রে একটা আইডিয়াল ইন্টিগ্রেটেড ফার্মের মধ্যে কী কী উপাদান থাকা প্রয়োজনীয় আমাদের জানতে হয় প্রথমে। তাহলে প্রথম হচ্ছে আমাকে ঠিক করে নিতে হবে যে আমি কী ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিংটা করতে চাইছি। আচ্ছা, যদি আমি শুধুমাত্র উদ্ভিদ বা উদ্যান পালনের উপর বেস করে করতে চাই সেক্ষেত্রে তার কোনো ধরনের পুকুর থাকবে না, শুধুমাত্র বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে কিন্তু আমরা সেটা করতে পারি। সেটাও আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের বলবো একটু পরে। 3 নম্বর ক্ষেত্রে যেটা আদর্শ ক্ষেত্রে সেটা কি করা হয়, সেখানে আপনার উদ্ভিদ থাকবে, উদ্যান পালনে কিছু ফলের গাছ থাকবে, মৎস্য চাষের জন্য একটা ছোট্ট পুকুর থাকবে, গবাদি পশুর একটা সেট থাকবে, ফার্ম থাকবে। 3 নম্বর হচ্ছে পোলট্রি থাকবে এবং ডাকারি অর্থাৎ, এবং এই প্রতিটা উপাদানের কেন কেন দরকার সেটাও আমি আপনাদেরকে বলবো আস্তে ক্ষেত্রে। যে মেন জিনিসটা হয় এই সমন্বিত কৃষি ব্যবস্থায় সেটা হচ্ছে পারস্পরিক বিভিন্ন উপাদানের আদান প্রদান, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে কোনো একটা খাতের বজ্র যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা পরবর্তী ক্ষেত্রে উপাদান হিসেবে কাজে দিচ্ছে। যেমন ধরুন আমি যদি একটা পুকুর বেস করে থাকি, একটু আগে আপনাদেরকে আলোচনা করে বলছিলাম যে পোলট্রি বা মুরগির বিষ্ঠাটা আমার মাছের খাবার হিসেবে কাজে লাগছে। আবার ধরুন পুকুরের যে পলিমাটিটা সেটা কিন্তু যদি যখন পুকুরটা আমি তুলে ফেলবো সেই পুকুরের পলিমাটিটা আমার আবার মাঠের ক্ষেত্রে বা এগ্রিকালচার বা চাষবাসের ক্ষেত্রে বা সবজি বাগানের ক্ষেত্রে কিন্তু উৎকৃষ্ট মাটি হিসেবে কাজ দেবে। আবার ধরুন ফসল চাষ করলাম, ধরুন সরিষা চাষ করেছি বা ধরুন ধান চাষ বা গম চাষ করেছি, তার যে অবশিষ্টাংশ অর্থাৎ খড়টা সেটাকে আমি কিন্তু আমার গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবো। আবার ঠিক
সেইভাবে গবাদি পশু থেকে উৎপাদিত গোবর এবং গোমূত্রটাও আমি চাষের কাজে ব্যবহার করতে পারবো। এইভাবে একটা উপাদানের বর্জ্য পদার্থটাকে পরবর্তী উপাদানের ইনপুট হিসেবে কিন্তু কাজে লাগাতে পারবো। এরপর আমি আসি যে বিভিন্ন ধরনের মডেল ফার্ম যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কী কী করণীয়। তার মানে এই একটা মানে সমন্বিত চাষের একটা বিষয় যেটা সেটা হচ্ছে কোনো কিছুই ফেলনা নেই এর মধ্যে, একটা না একটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত। একদমই তাই, একদম মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, সব থেকে আমার খরচটা কম হচ্ছে এবং ইনকামটাও জেনারেশনটা আমার সব থেকে বেশি হচ্ছে। একদমই। এর জন্য কতটা জমির দরকার আর কি কি ইন্টিগ্রেটেড ফার্মিং করা যেতে পারে? এক্ষেত্রে মোটামুটি জমিটা যতটা সম্ভব বেশি করা যাবে ততটাই ভালো, কিন্তু প্রথম অবস্থায় যখনই কোনো চাষি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের দিকে যাবেন, এরপর তার কাছে 1 বিঘা এবং 2 বিঘা যদি হয়ে যায় জমির এরিয়া, তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়াল কিন্তু ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম করতে পারি। 2 বিঘা যদি জমি এক লপ্তে থাকে 2 বিঘা 1 বিঘাতেও করা যাবে। 1 বিঘা এবং 2 বিঘা যদি জমি 1 লপ্তে থাকে, তাহলে আমরা কিন্তু সেখানে একটা আদর্শ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সমন্বিত কৃষি ব্যবস্থা সেখানে করতে পারবো। যেমন ধরুন, যদি প্রথমেই আমরা বলি যে কিভাবে আমরা করব, সেক্ষেত্রে যদি 2 বিঘা বা জায়গা থাকে বা 1 বিঘা জায়গা থাকে, প্রথমেই আমার হচ্ছে একটা পুকুর থাকবে। ঠিক আছে, পুকুর থাকবে এবং সেই পুকুরটাকে নর্মাল যেরকম পুকুর হয় আমাকে পুকুরটা কাটতে হবে। যেহেতু আমি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম করছি 1 বিঘা জমি থেকে, পুকুরটা কাটার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে পুকুরের ডেপথ অর্থাৎ সেটা যেন 5 থেকে 6 ফিটের বেশি না হয়, কারণ এই 5 থেকে 6 ফিট পর্যন্তই কিন্তু আমার সূর্যের আলোটা পৌঁছাতে পারে। এবং পুকুরটা যখন কাটা হবে একটু স্লোপ হিসেবে কাটা হবে, ডাইরেক্টলি খাড়া হিসেবে না কেটে, কারণ যখন ঢাল করে কাটতে হবে। যখনই ঢাল করে কাটবো তার দুটো অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ কি, যখন আমরা খাবার দেবো মাছগুলো কিন্তু ওই ঢালে এসে খাবারগুলো খেতে শুরু করবে। দ্বিতীয় সুবিধা কি, ওই ঢাল বরাবর আমরা কিন্তু বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবলস, যেমন ধরুন একটু মাচার মতো করে দিয়ে সেখানে কুমড়ো, শসা, ঝিঙে, লাউ এই সমস্ত ফসলগুলো কিন্তু আমরা ওই পুকুরের ধার বরাবর মাচা সাইজে করতে পারি। যখন আমার পুকুরটা কাটা হয়ে গেল, মোটামুটি যদি ধরুন আমার 1 বিঘা অর্থাৎ 33 শতক জায়গা থাকে, আমি সেখানে 20 থেকে 22 শতক এই পুকুরের জন্য রাখবো, আর 10 থেকে 12 শতক আমি পুকুরের পাড় হিসেবে কাজে দেবো। ঠিক আছে, এবং পুকুরটাকে ঢাল হিসেবে করলাম। এরপর পুকুরটা যখন আমার কাটা হয়ে গেল 1 বিঘা জমিতে, তখন পুকুরের 2 প্রান্তে আমি 2টো কাঠের ছাউনি দেওয়া ঘর করব। ঠিক আছে, একটা হচ্ছে পোলট্রির জন্য, একটা হাঁসের জন্য। এবং যে পোলট্রি দেওয়া ঘরটা করব, আর একটা পুকুরের ক্ষেত্রে আমাকে করণীয়, পুকুরটা যখন আমি প্রথম কাটবো, পুকুরটা কাটার পরে তলাকার যে মাটিটা থাকবে, পাঁক মাটিটা, সেটাকে শুকিয়ে নিতে হবে এবং চুন দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ চুন কতটা পরিমাণে দেবো, কাঠাপ্রতি 1 কেজি। যদি 22 শতকের জন্য, তাহলে যদি 20 কাঠার মতো হয় তাহলে 15 কাঠা হলে 15 কেজি, মানে কাঠাপ্রতি 1 কেজি করে চুন কিন্তু আমাকে পুকুরে দিতে হবে, যাতে পুকুরটা শোধন হয়ে যায়। 2 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে, ওই পার বরাবর 2টো আমি ঘর করব, একটা মুরগি এবং হাঁসের জন্য। মুরগি ঘরের জন্য কি হবে, মুরগির ঘরটাকে কোনো ধরনের ছোটো বাঁশ, কঞ্চি এবং লোহার ফ্রেম যদি ম্যাক্সিমাম দিতে পারি, অন্য কিছু লাগবে না। এবং মুরগির যে মেঝেটা হবে, মেঝেটা ফাঁকা থাকবে। ফাঁকা বলতে ছোট ছোট প্লাস্টিকের বা নেটের, শক্ত নেট দিয়ে ঘেরা থাকবে, কোনো ধরনের কংক্রিট বা ডাইরেক্ট বিচ্ছিন্ন থাকবে না, কারণ বিষ্ঠাগুলো যাতে ডাইরেক্টলি আমার পুকুরে পড়ে। ঠিক আছে, এই যখন পোলট্রির যে ঘরটা করব, সেই ঘরটারও মোটামুটি একটা বিজ্ঞানসম্মতভাবে করতে হবে। তার কি, যে চওড়াটা হবে, চওড়াটা আমার 30 ফুট চওড়া হতে হবে, আর যে ধারটা থাকবে মাঝখানটা হবে 14 ফুট উচ্চতা, আর 2 ধারটা হবে 12 ফুট উচ্চতা। কেন এইরকম সাইজ করা হচ্ছে, কারণ এরেশন, এর থেকে যদি কম উচ্চতা করি তাহলে ভেতরে একটা ভ্যাপসা ওয়েদার সৃষ্টি হবে। সেটাকে কাটার জন্য কিন্তু আমাকে হাইটটা 14 ফিট মাঝখানে রাখতে হবে, আর চওড়াটা হচ্ছে 30 ফিট। লম্বাটা আপনি আপনার যিনি ফার্ম করবেন তার যতগুলো মুরগি তিনি প্রতিপালন করতে চাইছেন তার বেসিসে তিনি লম্বাটা করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চওড়া এবং উচ্চতাটা আমাকে মেনটেন করতে হবে। 3 নম্বর ক্ষেত্রে কি করতে পারি আমরা, এই যে পুকুরে আমরা কোন ধরনের মাছ চাষ করব, এটা আমাকে প্রথমেই চুজ করতে হবে। একসাথে সব মাছ আমি দিয়ে দেবো না। জেনারেলি আমরা ধরে থাকি যে পুকুরে আমাদের 3টে লেয়ার থাকে, একটাকে বলি টপ লেয়ার, একটাকে মিডিল লেয়ার, একটাকে বটম লেয়ার। এই পুকুরে আমরা প্রধানত প্রথম ক্ষেত্রে আমরা যে ইন্ডিয়ান মেজর কার্পগুলো আছে, রুই, কাতলা, মৃগেল, এই 3টেকেই চাষ করব। কারণ আমরা জানি কাতলা হচ্ছে টপ লেয়ারের ফিডার, আপনার রুই হচ্ছে মিডিল লেয়ারের, এবং বটম লেয়ারে হচ্ছে আপনার মৃগেল বা মাগুর, যে সমস্ত মাছগুলো আছে, এইভাবে চাষ করব। মোটামুটি দেখা গেছে বিজ্ঞানসম্মতভাবে যে 6 থেকে 7 মাসের মধ্যে
যদি আমরা এই মাগুর মাছগুলোকে ছোট অবস্থায় ছাড়ি, চারা অবস্থায় 6 থেকে 7 মাসের মধ্যে এক একটা মাছ 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ওজনের হয়ে যাবে, এবং সেগুলো আমরা যখন বাজারে বিক্রি করবো তার একটা ভালো দাম পাবো। অর্থাৎ যদি আমি ফার্মটা আজকে থেকেই শুরু করি, 6 মাস পরেই কিন্তু আমি একটা আর্থিক ইনকাম আস্তে আস্তে পেতে শুরু করব। তারপর হচ্ছে যে মুরগির ঘর করলাম পুকুরের পাটটাতে, কোনো ধরনের আমি কিছু নিলে পুকুরের ওপরেই আমি কিন্তু মুরগির ঘরটা করলাম, শক্ত তার বা প্লাস্টিক দিয়ে সেটা কিনে। এখানে কটা মুরগি রাখতে পারি মোটামুটি, ওই যে 1 বিঘা জমির উপরে যে ঘর করেছি সেখানে আমি 300 থেকে 400টা পর্যন্ত মুরগি কিন্তু আমি ওখানে প্রতিপালন করতে পারি। সেখানে কী কী মুরগি নিতে পারি, এই ভ্যারাইটিগুলো সিলেকশন হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। সোনালি বা দেশি মুরগি নিতে পারি সেখানে, কোনো ধরনের ব্রয়লার মুরগি নেবো না, কারণ ব্রয়লার মুরগি তাড়াতাড়ি বেড়ে যায় এবং তাকে বাইরে থেকে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান দিতে হয়। কারণ আমি প্রথমেই আঙ্গিক নিয়ে নিচ্ছি যে আমি ভেতরকার খাদ্য উপাদান দিয়েই কিন্তু এটাকে বাড়াবো। মুরগির খাবারের জন্য প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম এগুলো দরকার পড়ে, যেগুলো আমরা বিভিন্ন ধরনের যে ফসল চাষ করছি সেখান থেকে সেটা পেয়ে যাব। এরা কি করে, এরা মোটামুটি 5 মাস বয়সের পর থেকে কিন্তু ডিম দিতে শুরু করে। সেই ডিমটাও বিক্রি করার পর কিন্তু আপনি একটা আর্থিক ইনকাম চালু হয়ে যাবে। অর্থাৎ প্রথম 6 মাসের মধ্যেই কিন্তু আমার ফার্মটা আস্তে আস্তে করে ইনকাম জেনারেশন শুরু করে দেবে। তৃতীয়ত ক্ষেত্রে আমরা পুকুরের ঠিক অপোজিট সাইডে আমরা একটা হাঁসের এরকম ঘর করতে পারি। কেন হাঁস? কারণ ওই যে 22 শতক বা 23 শতক জমিতে আমি পুকুর খনন করে সেখানে মাছ রাখছি, সেই মাছকে উপযুক্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই করার জন্য বিভিন্ন কোম্পানিরা কী করে, বিভিন্ন ধরনের অ্যারেটার, বড় বড় অ্যারেটার লাগায় যারা অক্সিজেন সাপ্লাইটাকে বাড়াবে। হাঁস কী করে, হাঁস তার যে পায়ের মাধ্যমে কিন্তু ও তার অক্সিজেনটাকে সাপ্লাই করতে শুরু করে। এটা হাঁসের থেকে আমরা একটা পেয়ে যাই। এই খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু আমরা এই ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের জন্য ভাবতে পারি, কারণ এরা প্রচুর পরিমাণে ডিম প্রোডাকশন করে, সারা বছরে মোটামুটি 260 থেকে 300টা পর্যন্ত ডিম এরা পাড়তে পারে। তাহলে এগুলো আমরা কিন্তু করতে পারি। আর কি করতে পারি, বাকি যে পুকুরের পাটটা আমার পড়ে রইল সেই জায়গাতে মাচা দিয়ে, কথা তো আপনাকে বললাম, মাচা দিয়ে বিভিন্ন ধরনের ফসল আমরা লাগাতে পারি। এছাড়া কলা গাছ, বর্তমানে কলার বিভিন্ন ধরনের রোগ হতো, তার জন্য টিস্যু কালচার পদ্ধতিতে G9 বলে একটা প্রজাতির কলা গাছ কিন্তু আমরা এখন তৈরি হচ্ছে। সেই কলা গাছগুলো আমরা পুকুরে 4-5টা লাগাতে পারি। লাগালে কি হবে, কলা গাছের কিছু কিছু গুণ আছে। যেমন আমরা জেনারেলি জেনে থাকি যে কলা গাছের জল বেশি লাগে, এবং সেই জন্য আমাদের বাড়ির যে জায়গাতে দেখবেন জল বেরিয়ে যায় সবসময়, নালা নর্দমা, তার পাশেই আমরা কলা গাছটা লাগাই। তাহলে যদি পুকুর পাড়ে আমরা কলা গাছটা লাগিয়ে দিই, সেক্ষেত্রে জল সাফিসিয়েন্ট জলটা সে পেয়ে যাচ্ছে। আর কি হয়, অনেক সময় যারা ধরুন একটু আমরা গ্রামের দিকে দেখেছি যে পুকুর চাষ করেছে, হয়তো কোনো ধরনের পারস্পরিক শত্রুতার জন্য পুকুরে অনেক সময় বিষ দিয়ে দেয় মাছগুলোকে মেরে দেওয়ার জন্য। যদি এরকম পরিস্থিতির সম্মুখীন কোনো সময় হয়ে থাকে, তাহলে তারা কিন্তু কি করতে পারে, ওই কলা গাছের যে থোর, সেই থোরটা কেটে কিন্তু পুকুরের জলে ফেলে দিতে পারে। এই থোর কি করে, আর্টিফিশিয়াল ফিল্টার হিসেবে কাজ করে। মানে পুকুরের মধ্যে জমে থাকা যে সমস্ত রাসায়নিক উপাদান বা যেগুলো থাকবে সেগুলো সে তার নিজের মধ্যে শোষণ করে নেয়, ঠিক আছে, ফিল্টার হিসেবে কাজ করে। ফলে আমার পুকুরের জলটাও কিন্তু পরিশুদ্ধ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে। এইগুলো আমরা করে নিতে পারি। এছাড়াও যখন পার্ট টাইম মাচা দেবো, সেখানে আমরা বিভিন্ন ধরনের কলা গাছের পরবর্তী ক্ষেত্রে, কারণ আমাকে তো জায়গাটা একটা বাউন্ডারি বর্ডার দিতে হবে, সেখানে আমরা হাইব্রিড পেঁপে গাছ লাগাতে পারি। পেঁপে গাছ লাগানোর ফলস্বরূপ কী হবে, পেঁপে গাছও কিন্তু 5 থেকে 6 মাস পরে আপনার ফল দিতে শুরু করবে। আর কি হয়, যে বাউন্ডারিটা আমি দেবো, সেই বাউন্ডারি লাইনে যদি পেঁপে গাছ লাগাতে পারি, তাহলে বিভিন্ন ধরনের যে নেটগুলো আছে সেই নেটগুলো আমরা পেঁপে গাছের সঙ্গে ভালো করে বেঁধে দিতে পারি। ফলে কি হয়, আলাদাভাবে আমার কোনো খুঁটি বা আপনার ধরুন বাঁশ কিছু দিয়ে পুঁতে তার এক্সট্রা কস্ট আমার লাগছে না। ওই পেঁপে গাছগুলোই নিজেরাই একটা খুঁটির কাজ করে দিচ্ছে, এবং আমি 4-5টা সেটাভাবে বেঁধে দিতে পারছি। এটা গেল এক ধরনের পুকুর সমন্বিত হাঁস মুরগি সমস্ত কিছু নিয়ে একটা মডেলের উদাহরণ। দ্বিতীয় ক্ষেত্রে কোনো চাষি বন্ধুর মনে হতে পারে যে পুকুর বা হাঁসের দিকে আমি যাব না, আমি শুধুমাত্র শস্য এবং উদ্যান পালনের দিকে কিছু কিছু ফসল নিয়েই আমি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমটা করতে চাইছি। সেক্ষেত্রেও তার কাছে একটা গুরুত্বপূর্ণ ফসল আছে যেগুলো আমি বলবো। সেটা হচ্ছে, তিনি যদি 1 বিঘা জমিতে নারকেল গাছ লাগান, এক একটা নারকেল গাছ মোটামুটি আমরা যদি হিসাব করে রাখি যে 6 ফুট দূরত্বে আমরা যদি নারকেল গাছটাকে লাগাই, সেক্ষেত্রে আমার 6 মিটার স্পেস করবো একটা গাছ থেকে একটা গাছের। একটা নারকেল গাছ যদি আমি আজকে লাগাই, সে 5 বছর পরে ফল দেবে, ঠিক আছে। নারকেল গাছ হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে অন্য অনেক গাছের থেকে নারকেল গাছ ইম্পর্টেন্ট। কেন? কারণ নারকেল গাছ যখন বড় হয়ে যাবে, তার যে পাতা, সেই পাতার মধ্যে দিয়ে কিন্তু সূর্য যথেষ্ট পরিমাণে আমার মাটি পর্যন্ত পৌঁছাতে পারবে, ফলে আওতা অতটা হবে না। কোন জাতের নারকেল গাছগুলো আমরা ব্যবহার করব? বর্তমানে বিভিন্ন ডুয়ার্ফ প্রজাতির নারকেল গাছ বাজারে এসছে। তার মধ্যে হচ্ছে কেরালিয়ান ডুয়ার্ফ,
আর একটা নাম আমরা প্রচলিত শুনে থাকি সোনালী নারকোল বা গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন যেগুলো খুব ছোট অবস্থাতেই অনেক বেশি পরিমাণে ফল দেবে। এরপরে এই নারকেল গাছটা ধরে নিলাম আমাদের কাছে একটা অ্যাসেটস বা ফিক্সড ডিপোজিটের মতো, যেটা আমি 5 বছর পরে তার বেনিফিট পাবো, আমি সার্টেন তার বেনিফিট পাবো না। তাহলে আমার ফার্মটাকে ইকোনমিক্যালি ফিজিবল করার জন্য কিছু শর্ট ডিউরেশন ক্রপ ইন্টারক্রপিং হিসেবে আমার কিন্তু ওই মধ্যবর্তী জায়গাটায় লাগাতে হবে, কারণ 6 মিটার দূরে আমি নারকেল গাছগুলোকে লাগিয়েছি। আমি তার মাঝখানে কী কী করতে পারি? বর্তমানে আদা আমাদের বহুল প্রচলিত একটা ফসল। এছাড়াও ঠিক আদা চাষের মতনই একটা ফসল আমরা পেয়েছি, যেটা হচ্ছে একাঙ্গি। মেডিসিনাল প্ল্যান্ট আছে এবং এর হাই ভ্যালু ক্রপ এবং প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি হয়। সেই একাঙ্গি বা আদাও কিন্তু আমরা ওই মাঝখানের যে স্পেসটা আছে দুটো নারকেল গাছের মাঝখানে, সেখানে আমরা একাঙ্গি লাগাতে পারি। আর কি হয়, এই একাঙ্গি কিন্তু 8 মাস পর থেকে ফল দিতে শুরু করবে। 2 নম্বর কি হয়, আমরা ওই নারকেল গাছ থেকে যখন বয়স হয়ে যাবে নারকেল গাছের, একটু গুঁড়ি বেরিয়ে যাবে নারকেল গাছটা, মানে মোটামুটি 4 বছর পর থেকে আমরা প্রতিটা নারকেল গাছের সঙ্গে সঙ্গে কিন্তু গোলমরিচ গাছ লাগাতে পারি, যে গোলমরিচ গাছগুলো নারকেল গাছটাকে জড়িয়ে ধরে ওপরে উঠে যাবে। এবং সেটা কখন লাগাবো? 4 বছর পর। অর্থাৎ আজকে যদি আমি ফার্ম স্টার্ট করি, আজকে থেকে প্রথম 4 বছর পর্যন্ত আমার ফসলের মানে ফার্মের ইনকাম জেনারেশন হবে আদা বা একাঙ্গি থেকে। 4 বছর পরে আমার কিন্তু ইনকামটা আস্তে আস্তে বাড়বে। কীভাবে বাড়বে? যদি আমি 6 মিটার বা স্পেসিংয়ে 1 বিঘা জমিতে নারকেল গাছ লাগাই, হিসাব করে দেখা গেছে সেখানে টোটাল 40 পিস নারকেল গাছ লাগবে। এবং 40 পিস নারকেল গাছ লাগানোর জন্য যদি প্রতিটাতে গঙ্গাবর্ধন নারকেল গাছের বর্তমান বাজার মূল্য হচ্ছে 400 টাকা প্রতি পিস, তাহলে আমার 16,000 টাকা কিন্তু ওখানেই চলে আসছে, কস্টিং আসছে, মানে কস্টিং হচ্ছে আর কি, যেগুলো আমি লাগাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে কি হবে, 5 বছর পর থেকে আমার কিন্তু একটা গাছ 100টা করে ডাব দেবে 5 বছর পরে। আমি ইনকামটা 5 বছর পর, কেন আপনাকে তখন ফিক্সড ডিপোজিট বলেছিলাম, ফিক্সড ডিপোজিট আমরা জেনারেল ক্ষেত্রে কীভাবে করি, যে আমি আজকে একটা টাকা রাখছি, আমার 7 বছর 10 বছর পরে টাকাটা ডবল হয়ে যাবে। নারকেল গাছ কিন্তু আপনার তারপর থেকে দেবে। নারকেল গাছকে আমরা যদি কথা বলি, দেখবেন কল্পতরু গাছ বলা হয়, কারণ নারকেল গাছের কোনো জিনিসটাই ফেলার না, পাতা থেকে শুরু করে কাঠি থেকে শুরু করে সমস্ত কিছু, সেটা আমি বলছি আস্তে আস্তে। তাহলে আমরা যদি 100টা ডাব পাই, সেখান থেকে প্রতিটা ডাবের যদি আমরা ধরে নিলাম একটা গাছ থেকে 100টা, তো 40টা আমার গাছ আছে, তাহলে আমি ওখান থেকে 4000টা ডাব পেলাম। যদি ডাবটা 50 টাকাতে আমি বিক্রি করতে পারি, সেখান থেকে কিন্তু প্রায় 2 লাখ টাকার মতো আমার একটা ইনকাম চলে এলো 5 বছর পরে আমার ওই নারকেল গাছ থেকে, শুধু ডাব বিক্রি করে। এর আরও অপশান আছে। কি কি? পাতা। জেনারেল ক্ষেত্রে আমরা দেখে থাকি নারকেল গাছকে দেখবেন ঝোড়া কথা বলি আমরা লোকাল বাংলাতে, নারকেল গাছটাকে ঝুড়তে হবে। ঝুড়তে গেলে মোটামুটি 10টা করে পাতা বছরে আমরা নারকেল গাছে কেটে দিই। তাহলে 40টা গাছ থেকে যদি 10টা করে পাতা কাটা হয়, তাহলে আপনার 400 পাতা কাটা হবে। এই 400 পাতার যে কাঠিগুলো থাকে, ঝাঁটা কাঠি যদি আমরা তৈরি করতে পারি, একটা ঝাঁটা মোটামুটি 40 টাকা করে যদি আমরা বিক্রি করি, সেখান থেকে আমি কিন্তু 16,000 কাঠি বিক্রি করে দিলাম। তৃতীয়ত একটা অপশান আসছে, যে ডাবগুলো হলো, ডাবগুলো আমি বিক্রি করে দিলাম। এর থেকে কিছুটা পরিমাণে আমি রেখে দিলাম, প্রতিটা গাছে যদি 10টা করেও রেখে দিই, যাকে নারকেল করলাম। সেই নারকেলটাকে আমি আবার চারা উৎপাদন করতে শুরু করলাম। ফলে যখনই আমি একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মধ্যে একটা নার্সারি ওরিয়েন্টেশন চলে এলো, আমার কিন্তু ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে গেল। তখন ওই একটা নারকেল গাছই আমি কিন্তু 400 টাকা মূল্যে বিক্রি করতে পারবো। আর কি হবে, ওই যে কাঠিটা বের করে নিলাম গাছ থেকে, বাকি মাঝের যে পোর্শনটা পড়ে রইলো, সেটা কিন্তু আমি কম্পোস্ট সার হিসেবে, যেটা কোকোপিট হিসেবে বা কম্পোস্ট সার হিসেবে আমি কিন্তু বিক্রি করতে পারলাম। এর ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু নারকেল গাছ কি হবে, এইভাবে আস্তে 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 তার কিন্তু যত বছর পেরুবে তত কিন্তু তার প্রোডাকশনটা বাড়বে, তার থেকে ইনকামটা আস্তে 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 আরও জেনারেট বেশি হবে। ঠিক আছে, এইভাবে আমরা নারকেল, গোলমরিচ এবং একাঙ্গি, যদি কোনো চাষি বন্ধু মনে করেন যে না আমি হাঁস মুরগি প্রতিপালন দিকে যাব না, আমি শুধুমাত্র ফসল নিয়ে থাকবো, এছাড়াও একাঙ্গি চাষের সাথে সাথে একাঙ্গি বা আদা চাষের ক্ষেত্রেও আমরা কিছুটা পরিমাণ জায়গায় যদি কোনো ধরনের ইন্টারক্রপিংয়ে ডাল শস্যের চাষ করতে পারি। ডাল শস্যের মধ্যে সিজন ভিত্তিক আছে। ধরুন প্রথম অবস্থায় যেহেতু আমি এগুলো সবই আমার পেরিনিয়াল ক্রপ হয়ে যাচ্ছে, পরবর্তী 6 মাস পরে আমি ওখান থেকে ইনকাম জেনারেশন পাচ্ছি। প্রথম অবস্থায় আমি মুগ ডাল বা মুসুর ডাল আমার 70 থেকে 60 দিনের মধ্যে উঠে যাবে বা 80 দিনের মধ্যে উঠে যাবে, সেই সমস্ত ফসলগুলো কিন্তু আমি এখানে চাষ করতে পারি। কারণ প্রতিটা সিজনেই আমার একটা না একটা এই ডাল জাতীয় শস্যের চাষ হয়। ডাল জাতীয় শস্য চাষ করার ফলে আরেকটা হচ্ছে, ওর যে শিকড়ে অর্বুদ থাকে, সেই অর্বুদটা কিন্তু আমার বায়োলজিক্যালি যে নাইট্রোজেনটা সেটা ফিক্স করে দিচ্ছে, ফলে জমিটা উর্বর হয়ে যাচ্ছে। এইভাবেই আমরা কিন্তু ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মাধ্যমে ধীরে 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 ইনকাম জেনারেশনটা করতে পারি। এবং চাষির যে লস হচ্ছে বা চাষি ধরুন কোনো
প্রাকৃতিক দুর্যোগের কারণে তার যদি ফসলটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যখন একটা উপাদানে তার লস হয়ে যাবে, তাকে মেকআপ দেওয়ার জন্য কিন্তু অন্য উপাদান থেকে তিনি সাপোর্টটা পেয়ে যাবেন। এবং সারা বছর মানে সেই জমি যদি কোনো চাষি বা কোনো কৃষক বন্ধু যদি 2 বিঘে জায়গার উপরে এরকম ফার্মিংটা করতে পারে, ওই 2 বিঘে থেকে সারা বছরে যা না ইনকাম করবে তার থেকে কিন্তু তার 3 গুণ ইনকাম এই ফার্মিং সিস্টেম থেকে চলে আসবে এবং এক জায়গায় সমস্ত কিছু পেয়ে যাবে। খুব ভালো একটা পদ্ধতি। প্রত্যেক যেসব কৃষক বন্ধুদের এরকম জায়গা রয়েছে 2 বিঘে বা 3 বিঘে বা পুকুর সমেত বা পুকুর করার মতন জায়গা রয়েছে, তারা যদি এই ধরনের প্রচেষ্টা করতে পারেন, এই ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিং করে যদি আয় করতে চান কিন্তু করতে পারেন। আর একটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করব যে এই যে ইন্টিগ্রেটেড ফার্মিং করার জন্য সরকারি কোনো স্কিম রয়েছে কৃষকদেরকে হেল্প করার জন্য? হ্যাঁ, সরকারি স্কিম ধরুন ডাইরেক্টলি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের জন্য নেই, ওখানে যে যে উপাদানগুলো উনি করতে চাইছেন তার জন্য কিন্তু কিছু কিছু স্কিম আছে এবং আমরা মনে করি সেই স্কিমের সুবিধাটা চাষি বন্ধুদের নেওয়া উচিত। যেমন ধরুন প্রথমেই যখন আপনি একটা জমিতে পাচ্ছেন, জমিটাকে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম করবেন বলে কৃষি দপ্তর থেকে দেখবেন একটা স্কিম থাকে, সেখানে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বলে একটা স্কিম থাকে। সেই স্কিমের মাধ্যমে আপনারা ওখানে কিছুটা পরিমাণে আর্থিক সাহায্য পেতে পারেন। এছাড়াও সোলার ওয়াটার পাম্প, কারণ আপনি যখন ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম করছেন আপনার কাছে একটা জলের সোর্স থাকা দরকার। সোলার ওয়াটার পাম্প আছে, সেটাও আপনি সাবসিডি স্কিমে পশ্চিমবঙ্গ সরকার কাছ থেকে পেয়ে যাবেন। এছাড়াও কেন্দ্র সরকারেরও বিভিন্ন ধরনের স্কিম আছে, কৃষি সিঞ্চয় যোজনা, সেখানে যে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আপনার যে পেঁপে গাছ লাগাচ্ছেন বা ধরুন হাই ভ্যালু ক্যাপসিকাম ক্রপ লাগাচ্ছেন, সেখানেও আমি কিন্তু ওইগুলো করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের যে টিকাকরণ কর্মসূচি, ধরুন পশুপালন করছেন, ছাগল পালন করছেন, ছাগলের ক্ষেত্রে দেখবেন শীতকালের সময়ে আমার বিভিন্ন ধরনের PPVR বা এই ধরনের ডিজিজগুলোর সিমটমসগুলো আসে, তার জন্য যে ভ্যাকসিনেশন ক্যাম্প, সেগুলো কিন্তু আপনি সরকারি সাহায্যের মাধ্যমে পেয়ে যাবেন। কারণ বিভিন্ন ধরনের প্রাণীর বীমা হয়, সেগুলো কিন্তু আমাদের করে নেওয়া উচিত, কারণ যখন আমি কোনো ফার্ম করছি আমাকে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে মেনটেন করে করতে হবে এবং সেখানে সরকারি বিভিন্ন ধরনের স্কিম আছে। যদি কোনো চাষি বন্ধুর কোনো অসুবিধা থাকে তারা যোগাযোগ করতে পারে। যদি কোনো কৃষক বন্ধু বলবো যদি এই ধরনের মানে করতে চান, তাহলে কিন্তু আপনারা আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি দপ্তর থাকে, সেখানে গিয়ে আপনারা খোঁজ খবর নিতে পারেন। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত চাষ নিয়ে। আর এই বিষয়ে এতক্ষণ আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্ম ম্যানেজার ডক্টর কৃষ্ণেন্দু মণ্ডলকে। কৃষ্ণেন্দুবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। अरे 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 क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? हाँ? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है, परंपरागत खेती।